আগামী মাস থেকে আমাদের যে ডলারের সংকট আছে সেটা ঠিক হয়ে যাবে। পুঁজিবাজার বা শেয়ার বাজার, ব্যাংক বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কিংবা সার্বিক ব্যবসা বাণিজ্য সব দিকেই ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ, নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচার। নানা কারসাজি করে শেয়ার বাজার থেকে হাজারো কোটি টাকা তুলে নেয়া, হাজারো শেয়ার ব্যবসায়ীকে পথে বসানো, আড়াল থেকে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, আবার ঋণ নিয়ে সময় মতো পরিশোধ না করা। কোথায় নেই তিনি? সবখানেই দুর্দান্ত উপস্থিতি ছিল তার। বলা হচ্ছে একসময়ের দুর্দান্ত দাপুটে ব্যবসায়ী সালমান এফ রহমানের কথা, যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সালমান এফ রহমান বেশিরভাগ ব্যবসায়ীর কাছেই ছিলেন মূর্তিমান আতঙ্ক। তার কথায় সায় না দিলেই আটকে যেত বিনিয়োগ, ব্যাংক ঋণ বা ব্যবসার লাইসেন্স। তার বিরুদ্ধে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি আওয়ামী লীগ সভানেত্রী ও সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ভাই শেখ কামালের বন্ধু। প্রয়াত ছোট ভাইয়ের বন্ধু হিসেবে শেখ হাসিনার স্নেহাসিক্ত ছিলেন সালমান এফ রহমান। আর এই সুযোগ কাজে লাগিয়ে গত 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যবসায়ী মহলে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য এক ব্যক্তি, মুকুটহীন রাজা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকলেও অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্যাংকিং খাত ও পুঁজিবাজার সহ সবই ছিল তার নিয়ন্ত্রণে। 80-র দশক থেকেই তিনি শীর্ষস্থানীয় ঋণ খেলাপি হিসাবে পরিচিত ছিলেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত দিতেন না সালমান এফ রহমান। পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে 7টি ব্যাংক থেকে নামে বেনামে নিয়েছেন 36,000 কোটি টাকা ঋণ। এক্ষেত্রে মানেননি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতফসিল। এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছেন, যার বেশিরভাগই নিয়েছিলেন বেনামে। এতদিন জনতা ব্যাংকে থাকা ঋণ 10,000 কোটি টাকা দেখানো হয়েছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে সালমান এফ রহমানের 29 প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড 21,681 কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। এছাড়া আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক থেকেও কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, যা বছরের পর বছর পরিশোধ করেননি। 1996 সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেন সালমান এফ রহমান। 2011 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির পর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি দাবি করে নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে সালমান এফ রহমানের ভূমিকা ছিল। কমিটি তাকে শেয়ার বাজার থেকে দূরে রাখার সুপারিশ করে। 2006 থেকে 2008 সালে বাংলাদেশি রাজনৈতিক সংকটের সময় 2007 সালের 4 ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির 11টি মামলায় গ্রেপ্তার হন। 2008 সালের 20 আগস্ট হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন দেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণ খেলাপির তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলে সালমান রহমান। সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করে 90-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন সালমান এফ রহমান। 1996 সালের জাতীয় নির্বাচনে ওই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে জামানত হারান। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। 2001 সালের নির্বাচনে তিনি ঢাকা 1 আসন থেকে নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচন করে তৎকালীন বিএনপির প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে
তিনি ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান। তবে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 13ই আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাটে একটি মাছ ধরা ট্রলার থেকে গ্রেপ্তার হন বহুল আলোচিত এই ব্যবসায়ী। নিউজ ডেস্ক, 52 টিভি।